2011 সালে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে সিরিয়ায় গণ আন্দোলন শুরু হয়। প্রেসিডেন্ট বাশার কঠোরভাবে তা দমন করতে চান। ফলে আন্দোলনটি এক পর্যায়ে গৃহযুদ্ধে রূপ নেয়, যা প্রায় 14 বছর ধরে চলে। জাতিসংঘের তথ্যমতে সেই গৃহযুদ্ধে 6 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারান, কয়েক লক্ষ মানুষ আহত এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হন, আর 1,30,00,000-এরও বেশি মানুষ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত হন। অর্থাৎ সিরিয়ার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন। তাদের মধ্যে প্রায় 65 লাখ মানুষ প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শরণার্থী হিসাবে আশ্রয় নেন। প্রতিবেশী দেশগুলোর মধ্যে তুরস্কে প্রায় 32 লাখ এবং লেবাননে প্রায় 13 লাখ সিরীয় শরণার্থী আশ্রয় নেন। এদের সিংহভাগই সুন্নি মুসলিম সম্প্রদায়ভুক্ত। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে 9 লাখের বেশি সিরীয় শরণার্থী আশ্রয় নেন, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। ইউরোপে আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে সুন্নি মুসলিমদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যায় সিরীয় খ্রিস্টান, দ্রুজ ও ইয়াজিদি সম্প্রদায়ের মানুষও ছিলেন। দীর্ঘ এই গৃহযুদ্ধে সিরিয়ার অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামো কার্যত ভেঙে পড়ে। জ্বালানি খাত, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনার পাশাপাশি দেশটির বহু প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যও ধ্বংসপ্রাপ্ত হয়। সব মিলিয়ে সিরিয়া পরিণত হয় এক নরকে। অবশেষে 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর যুদ্ধের ভয়াবহ ক্ষত কাটিয়ে সিরিয়া এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। দেশটি প্রবেশ করেছে পুনর্গঠন ও পুনরুদ্ধারের এক নতুন যুগে। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার অন্যতম বড় পরিবর্তন হচ্ছে শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তন। ইউএনএইচসিআর-এর হিসাব মতে 2026 সালের প্রথম প্রান্তিকেই 15 লাখের বেশি সিরীয় শরণার্থী দেশে ফিরে এসেছেন। তুরস্ক, লেবানন ও জর্ডান থেকেই সবচেয়ে বেশি মানুষ ফিরেছেন। তাদের এই প্রত্যাবর্তন সিরিয়ায় স্বাভাবিক জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ফিরে আসা এসব মানুষ এখন দেশের শ্রমবাজার, ব্যবসা, নির্মাণ, কৃষি ও ভোক্তা বাজারে নতুন জনশক্তি যোগ করছেন। এদিকে সিরিয়ার দীর্ঘদিনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতাও কেটেছে। প্রেসিডেন্ট আহমেদ আল সারা গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন, যা দীর্ঘ 58 বছর পর কোনো সিরীয় প্রেসিডেন্টের প্রথম জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের ঘটনা। এরপর এবছরের জুলাই মাসে দীর্ঘ 17 বছর পর জাতিসংঘের মহাসচিব সিরিয়া সফর করেন। একই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্টও দামেস্ক সফর করেন। এছাড়া বিভিন্ন দেশ দামেস্কে পুনরায় দূতাবাস খুলে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করছে। সিরিয়ার ওপর থেকে ইতিমধ্যেই দীর্ঘদিনের আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। ফলে দেশটির ব্যাংকিং, জ্বালানি, পরিবহন ও বাণিজ্য খাত আবার বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। এটি সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের অন্যতম প্রধান ভিত্তি তৈরি করেছে। এবছরের 17 জুলাই সিরিয়া ও ইরাকের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় পুরনো তেল পাইপলাইনটি আবার স্থাপন করা হবে। এর মাধ্যমে ইরাকি তেল সিরিয়ার ভূখণ্ড ও ভূমধ্যসাগরীয় বানিয়াস বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে। এতে সিরিয়া ট্রানজিট ফি, বন্দর ও জ্বালানি অবকাঠামো থেকে রাজস্ব আয়ের সুযোগ পাবে। ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ এনার্জি ও লজিস্টিক্স হাবে পরিণত হওয়ার জন্য সিরিয়া একটি উপযুক্ত দেশ। দেশটি তুরস্ক, ইরাক, জর্ডান, লেবানন ও ভূমধ্যসাগরের সংযোগস্থলে অবস্থিত। এ কারণে সিরিয়ায় তেল, গ্যাস পাইপলাইন, বন্দর, সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে আন্তর্জাতিক আগ্রহ রয়েছে। এবছরের এপ্রিলে তুরস্ক, সিরিয়া ও জর্ডান ঐতিহাসিক হেজাজ রেলপথের বিধ্বস্ত অংশগুলো পুনর্গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। গত জুনে সৌদি আরবও এই উদ্যোগে যুক্ত হয়। এর ফলে মক্কা থেকে ইস্তাম্বুল পর্যন্ত ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনর্গঠনের পথ উন্মুক্ত হয়েছে। পুনর্নির্মাণ সম্পন্ন হলে ইউরোপ, তুরস্ক, সৌদি আরবের মধ্যে সংযোগকারী এই রেলপথে সিরিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোরে পরিণত হবে। সিরিয়ার পুনর্গঠনে দেশি বিদেশি বিনিয়োগও দ্রুত বাড়ছে। সিরীয় সরকারি সূত্রে জানা যায়, 2025 সালে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক কোম্পানি সিরিয়ায় প্রায় $56 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসবের মধ্যে 2025 সালের জুলাইয়ে সৌদি আরবের সঙ্গে 47টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মোট মূল্য প্রায় $6.4 বিলিয়ন।
এসব বিনিয়োগের প্রধান খাত হল অবকাঠামো, জ্বালানি, আবাসন, শিল্প, টেলিযোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন। এরপর ওই বছরের আগস্টে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে প্রায় 14 বিলিয়ন ডলারের আরও কয়েকটি প্রকল্পের চুক্তি ও সমঝোতা হয়। এর মধ্যে কাতারের 4 বিলিয়ন ডলারের দামেস্ক বিমানবন্দর, সংযুক্ত আরব আমিরাতের 2 বিলিয়ন ডলারের দামেস্ক মেট্রো এবং ইতালির 2 বিলিয়ন ডলারের দামেস্ক টাওয়ার উল্লেখযোগ্য প্রকল্প। জ্বালানি খাতেও বড় বিনিয়োগ এসেছে। কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বিদ্যুৎ খাতে প্রায় 7 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বন্দর ও লজিস্টিক্স খাতেও আন্তর্জাতিক বিনিয়োগ শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড তার্তুস বন্দরের উন্নয়নে 800 মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। আর ফ্রান্সের সিএমএ-সিজিএম লাতকিয়া বন্দরের জন্য প্রায় 265 মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এছাড়া জার্মানি, চীন ও বিশ্বব্যাংকও সিরিয়ার পুনর্গঠনে যুক্ত হয়েছে। সিরীয় সরকারি সূত্রে আরও জানা যায়, 2026 সালের জুলাই পর্যন্ত তারা বিদেশি কোম্পানিগুলোর সাথে জ্বালানি, হাইড্রোকার্বন, পরিবহন ও লজিস্টিক্স সহ বিভিন্ন খাতে অর্ধশতাধিক অর্থনৈতিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এসব উদ্যোগের প্রায় অর্ধেক এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের প্রতিষ্ঠান থেকে। অর্থাৎ সিরিয়ার বিদ্যুৎ, জ্বালানি, বন্দর, বিমানবন্দর, রেল ও নগর পরিবহন, আবাসন, টেলিযোগাযোগ, পর্যটন ও অবকাঠামো প্রায় সব গুরুত্বপূর্ণ খাতেই আন্তর্জাতিক বিনিয়োগ শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিরিয়ার অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের পাশাপাশি দেশটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ কেন্দ্রে পরিণত হবে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় এখন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক অবকাঠামো পুনর্নির্মাণের কাজ চলছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থারও উন্নয়ন করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, বিমানবন্দর ও সমুদ্র বন্দর পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু যুদ্ধের ক্ষত সারানো নয়, দীর্ঘমেয়াদে আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে সিরিয়ার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় একটি অগ্রগতি হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস তথা এসডিএফ এর মধ্যে এবছরের জানুয়ারিতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী উত্তর পূর্ব সিরিয়ার প্রশাসনিক নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের অধীনে যাবে। সীমান্ত ক্রসিং সহ তেল গ্যাস ক্ষেত্রের ওপরও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এসডিএফ যোদ্ধারা অস্ত্র ত্যাগ করবে এবং তাদের সকল সামরিক স্থাপনার দখল কেন্দ্রীয় সরকার নেবে। এর বিনিময়ে এসডিএফ যোদ্ধাদের সিরিয়ার কেন্দ্রীয় প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যেই এই একীভূতকরণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এসডিএফ এর 4টি ব্রিগেড সিরীয় সেনাবাহিনীর কাঠামোতে যুক্ত হয়েছে। এছাড়া এসডিএফ এর সাবেক কমান্ডার সিপান হামোকে সিরিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে। সম্প্রতি তুরস্ক তার নাম সন্ত্রাসবাদ সংক্রান্ত রেড লিস্ট থেকে সরিয়ে দিয়েছে। এর আগে তিনি তুরস্কের মোস্ট ওয়ান্টেড তালিকাতে ছিলেন এবং তার গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, গৃহযুদ্ধের সময় মার্কিন সমর্থনপুষ্ট এই এসডিএফ বাহিনী উত্তর পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের প্রশাসন প্রতিষ্ঠা করেছিল। সেখানে বাশার আল আসাদের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তাই এই সমঝোতা চুক্তি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। একই সঙ্গে তেল ও গ্যাস সম্পদের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ফিরে আসায় এটি দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারেও সহায়ক হবে। এসডিএফ এর মতো এখন সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকেও একীভূত করে একটি নতুন জাতীয় সিরীয় সেনাবাহিনী গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে। আর সিরীয় সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধ কৌশলে দক্ষ করে তুলতে উন্নত সামরিক প্রশিক্ষণ অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এদিকে সিরিয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কারও এগিয়ে চলছে। গত 12 জুলাই আসাদ পরবর্তী সিরিয়ার নতুন পিপলস অ্যাসেম্বলি বা পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়। 210 সদস্যের এই অন্তর্বর্তী পার্লামেন্টের 2/3 সদস্য আঞ্চলিক ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। বাকি 1/3 সদস্য প্রেসিডেন্ট আহমেদ আল সারা মনোনীত করেছেন। বস্তুত দশকের পর দশক একদলীয় শাসনের পর নতুন এই পার্লামেন্ট সিরিয়ার রাজনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সিরিয়ার রাজনৈতিক ও সামাজিক বিচারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এবছরের 11 আগস্ট দামেস্কের একটি আদালত মানবতা বিরোধী অপরাধ, হত্যা ও নির্যাতনের দায়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদকে মৃত্যুদণ্ড দেয়। যদিও তারা দুজনেই রাশিয়ায় রয়েছেন, তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিব কারাগারে আটক আছেন। এছাড়া গত ১.৫ দশকের গুম ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধান এবং তাদের পরিবারের কাছে তথ্য পৌঁছে দিতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এদিকে সিরিয়া জুড়ে ঐতিহ্যবাহী সঙ্গীত ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ১.৫ দশক পর এসব আয়োজন সাধারণ মানুষকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিয়েছে। সিরিয়ার পর্যটন শিল্প দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। ২০২৬ সালের প্রথম ৬ মাসে ৭ লাখের বেশি বিদেশি পর্যটক সিরিয়া ভ্রমণ করেছেন। যুদ্ধের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সিরিয়ার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোতে পর্যটকদের এই দ্রুত প্রত্যাবর্তন দেশটির বৈদেশিক মুদ্রা আয় ও পর্যটন নির্ভর অর্থনীতি পুনরুদ্ধারের নতুন সম্ভাবনা তৈরি করছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে যথেষ্ট মেরুকরণ চলছে। হয়েছে এবং সংঘাত বেড়েছে। এই অবস্থায় সিরিয়ার মতো গৃহযুদ্ধ বিধ্বস্ত একটি দেশের জন্য ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা বিরাট এক চ্যালেঞ্জ। তবে তা সত্ত্বেও প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রতিদ্বন্দ্বী সব শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে একটি বহুমুখী কূটনীতি অনুসরণ করছেন। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠিত হয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে। একই সঙ্গে রাশিয়ার সাথেও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক যোগাযোগ বজায় রয়েছে। আল সারা ইতিমধ্যে 2 বার মস্কো সফর করে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশ অর্থনীতি, জ্বালানি, সামরিক সহযোগিতা ও পুনর্গঠন নিয়ে কাজ করছে। গত 9 আগস্ট সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়েও একটি নতুন সমঝোতা হয়েছে। ওদিকে চীনের সঙ্গেও সিরিয়ার সম্পর্ক বাড়ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতা এবং চীনা বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা চলছে। এবছরের জুলাইয়ে প্রেসিডেন্ট আহমেদ আল সারা চীনা ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বিনিয়োগ নিয়ে বৈঠক করেন। সুতরাং কোনো একটি একক শক্তির উপর নির্ভর না করে পশ্চিমা বিশ্ব, রাশিয়া, চীন এবং আরব শক্তিগুলোর সঙ্গে সমান্তরালভাবে সম্পর্ক গড়ে তোলাই প্রেসিডেন্ট আহমেদ আল সারার পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তবে সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখলেও তুরস্কই মূলত সিরিয়ার প্রধান আঞ্চলিক অংশীদারে পরিণত হয়েছে। সিরিয়ার পুনর্গঠনে আঙ্কারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে সরাসরি সহযোগিতা করছে। বিশেষ করে নতুন সিরীয় সেনাবাহিনীর পুনর্গঠন, প্রশিক্ষণ ও সামরিক শিক্ষায় তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করছে। এর একটি প্রতীকী দৃষ্টান্ত হল গত 13 জুলাই তুরস্কের যুদ্ধজাহাজের লাতকিয়া বন্দরে প্রবেশ। সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর এটিই ছিল লাতকিয়া বন্দরে তুর্কি নৌবাহিনীর প্রথম সফর। তুর্কি নৌবাহিনী প্রধানও ওই সফরে অংশ নেন। তুরস্ক শুধু সামরিক ক্ষেত্রেই নয়, সিরিয়ার অর্থনীতি ও পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি ও পরিবহন সহযোগিতা বাড়ছে। একই সঙ্গে তুরস্কে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক সিরীয় শরণার্থীর একটি অংশ দেশে ফিরে অর্থনীতি ও প্রশাসনে যুক্ত হচ্ছেন। ফলে আসাদ পরবর্তী সিরিয়ায় তুরস্কের প্রভাব শুধু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সীমাবদ্ধ নেই। রাজনীতি, নিরাপত্তা, সামরিক পুনর্গঠন, অর্থনীতি ও উন্নয়ন, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই আঙ্কারা দামেস্কের অন্যতম প্রধান অংশীদারে পরিণত হয়েছে। কিন্তু এসব সত্ত্বেও সিরিয়ার সার্বভৌমত্বের জন্য ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। আসাদ সরকারের পতনের পর ইসরায়েল ধারাবাহিক বিমান হামলা চালিয়ে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেয়। উল্লেখ্য, এর আগের 1 দশকে সিরিয়ায় রাশিয়া ও ইরানের ব্যাপক সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও ইসরায়েল দেশটির ওপর প্রায়ই হামলা করে যাচ্ছিল। কিন্তু রাশিয়া ও ইরান সেসব হামলা করা থেকে ইসরায়েলকে নিবৃত্ত করতে পারেনি। আর আসাদ পরবর্তী দুর্বলতার সুযোগে ইসরায়েল আরও বেপরোয়া হয়ে ওঠে।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির নিরপেক্ষ অঞ্চলসহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এই অঞ্চলে সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের একটি অংশ ইসরায়েলি বাহিনীকে কৌশলগত সহায়তা দিচ্ছে। এই যৌথ সামরিক তৎপরতার কারণে দক্ষিণ সিরিয়া থেকে স্থানীয় আরবরা বিতাড়িত হচ্ছেন। পাশাপাশি অনেক ক্ষেত্রে ইসরায়েলিরা স্থানীয়দের ঘরবাড়ি ও জমি জোরপূর্বক কিনে নিচ্ছে। এই প্রক্রিয়াটি মূলত 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে ফিলিস্তিনি আরবদের ভূমি কিনে নেওয়ার ঐতিহাসিক কৌশলকে স্মরণ করিয়ে দেয়। ইসরায়েলের এই আগ্রাসন ভেঙে পড়া সিরীয় সেনাবাহিনীর পক্ষে এই মুহূর্তে এককভাবে মোকাবেলা করা সম্ভব নয়। এই বাস্তবতায় সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণ সিরিয়া থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার নিশ্চিত করতে সিরিয়া নতুন কূটনৈতিক পথ খুঁজছে। এ বিষয়ে গত 26 জুলাই আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল শারা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, 1973 সালের চুক্তি অনুযায়ী গোলান মালভূমি ফেরত নিতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সিরিয়া কয়েকটি প্রভাবশালী দেশকে সাথে নিয়ে ইসরায়েলের সঙ্গে একটি বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে চায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রেসিডেন্ট শারা এখানে কয়েকটি দেশ বলতে মূলত সিরিয়ার প্রধান সহযোগী তুরস্ককেই বুঝিয়েছেন। আর সম্ভবত এবছরের শেষ দিকে প্রেসিডেন্ট এরদোগান সিরিয়া সফর করবেন।